নির্বাচনের দুদিন আগে একের পর এক ভোট কেন্দ্রে অগ্নিসংযোগ, বিচ্ছিন্ন ঘটনা বলছে প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও কঠোর হওয়ার বার্তা। বগুড়ায় বিএনপি জামায়াত সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, বেশ কয়েকজন আহত, বাড়িঘরে ভাঙচুর, উত্তপ্ত পরিস্থিতি। পঞ্চগড়ে গভীর রাতে সার্জিস আলমের গাড়িবহরে হামলার চেষ্টা, আক্রমণকারীরা স্থানীয় বিএনপি নেতাকর্মী দাবি এনসিপি নেতার। সংবাদ সম্মেলন ডেকে পদত্যাগের বার্তা দিলেন ঢাবি ভিসি ডক্টর নিয়াজ আহমেদ। হঠাৎ সরে দাঁড়ানোর বিষয়ে করেননি কোনো মন্তব্য, দানা বাঁধছে রহস্য। চাকরি দিতে হাদির স্ত্রীকে যমুনায় ডাকলেন প্রধান উপদেষ্টা, প্রস্তাব প্রত্যাখ্যান করে চাইলেন হত্যার বিচার, ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মঙ্গলবার সকাল 7:30 পর্যন্ত ছিল প্রচারণার শেষ সময়। তবে প্রচারণা শেষ হলেও আসন্ন নির্বাচন ঘিরে উত্তাল রয়েছে নির্বাচনী মাঠ। দেশের বিভিন্ন এলাকায় ঘটেছে নির্বাচনী সহিংসতা। প্রার্থীদের অস্থায়ী অফিস ও নির্বাচনী ক্যাম্পে দেয়া হয়েছে আগুন। মূলত বিএনপি, জামাত ইসলামী এবং স্বতন্ত্র প্রার্থীদের সমর্থকদের মধ্যে এসব সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর মধ্যে পটুয়াখালীর বাউফল, ভোলা সদর এবং শেরপুরের মতো এলাকায় বড় ধরনের সংঘর্ষের খবর পাওয়া গেছে। পুলিশ সদর দপ্তরের তথ্য মতে গত 11 ডিসেম্বর থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে অন্তত 321টি সহিংস ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত 5 জন নিহত সহ আহত হয়েছেন কয়েক শত মানুষ। তবে মানবাধিকার সংস্থাগুলোর মতে এসব ঘটনায় হতাহতের সংখ্যা আরও অনেক বেশি। প্রচারণার শেষ দিনে নেত্রকোনা, বরগুনা, কুমিল্লা, বগুড়া, ঝালকাঠি, বরিশাল, গাজীপুর ও লালমনিরহাট সহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার রাতে পটুয়াখালীর 3 আসনের বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নূরের অস্থায়ী নির্বাচনী অফিসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একই দিন বান্দরবান শহরের হাফেজখোনা এলাকায় বিএনপির একটি অস্থায়ী নির্বাচনী প্রচারণা অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বান্দরবানে এই নির্বাচন বানচাল করার জন্য ষড়যন্ত্র করতে আছে, সেজন্য আমরা প্রশাসনের কাছে বিনীত আবেদন অনুরোধ জানাইতেছি যে সুষ্ঠু তদন্ত করে সে যে আমরা বিচার চাই। এদিকে ভোটে টাকা বিতরণের অভিযোগে বগুড়ায় বিএনপি ও জামাত সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে ইউনিয়ন বিএনপির সভাপতি সহ 2 জন গুরুতর আহত হয়েছেন। এছাড়াও ভোটের আগে আগুন দেওয়া হয়েছে ভোট কেন্দ্রেও। সোমবার রাতে নেত্রকোনার সদর উপজেলার 4টি ভোট কেন্দ্রের বুথ কক্ষে আগুন দেওয়া হয়। এতে পুড়ে যায় বুথ কেন্দ্রে থাকা বিভিন্ন সরঞ্জাম। প্রশাসন বলছে সারা দেশে প্রায় 24,000 ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নাশকতা ঠেকাতে মঙ্গলবার থেকে সারা দেশে প্রায় 9,70,000 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ কেন্দ্রে বডি অন ক্যামেরা, ড্রোন এবং সিসিটিভি ব্যবহার করা হচ্ছে। এছাড়া কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে সব ধরনের যান চলাচলের উপর। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ। ভোটের টাকা বিতরণের অভিযোগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। বগুড়ার নন্দীগ্রামে সোমবার মধ্যরাতে উপজেলার পারসুন গ্রামে এ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে ইউনিয়ন বিএনপির সভাপতি সহ 2 জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাবি, সোমবার রাতে পারসুন গ্রামের আব্দুল আজিজের বাড়িতে কয়েকজনের সন্দেহজনক সমাগম দেখে তারা সেখানে যান। এ সময় স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা বেলাল সহ জামায়াতের কয়েকজন নেতাকর্মী ভোটারদের মধ্যে টাকা বিতরণ করছিলেন বলে অভিযোগ ওঠে। পরে বিএনপি নেতাকর্মীরা বেলাল সহ 2 জনকে আটক করে বুরইল ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানার বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও অভিযোগ রয়েছে পুলিশের উপস্থিতিতেই জামায়াতের প্রায় 2 শতাধিক নেতাকর্মী লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে মাসুদ রানার বাড়িতে হামলা চালায়। হামলায় মাসুদ রানা ও তার ভাইকে বেধড়ক মারধর করা হয় এবং আটক থাকা 2 জনকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়। এ সময় মাসুদ রানার বাড়ি সহ আশপাশের 3টি বাড়ি ও একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। গুরুতর আহত অবস্থায় মাসুদ রানাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ আইতেছে, তোরা ওরকম করতেছ ভাই? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র একদিন আগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। মঙ্গলবার বিকেলে উপাচার্য কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি সিদ্ধান্তের কথা জানান। সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, আমি সরে দাঁড়াচ্ছি যেন নির্বাচিত রাজনৈতিক সরকার তাদের নিজেদের মতো করে প্রশাসন সাজাতে পারে। তবে তিনি এখনই দায়িত্ব ছেড়ে যাচ্ছেন না। তিনি জানান, আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র এখনও জমা দেননি এবং নির্বাচিত সরকার আসার পর তাদের পূর্ণ সহযোগিতা করতে আরও কিছুদিন দায়িত্ব পালন করবেন। 2024 সালের 5 আগস্ট আওয়ামী সরকারের পতনের পর 10 আগস্ট তৎকালীন উপাচার্য অধ্যাপক ডক্টর ASM মাকসুদ কামাল পদত্যাগ করেন। পরবর্তী সময়ে 27 আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে উন্নয়ন অধ্যয়ন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানকে সাময়িকভাবে উপাচার্য হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি ও চ্যান্সেলর। এদিকে পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ডক্টর নিয়াজ আহমেদ খান রাজনৈতিক শিষ্টাচার ও প্রশাসনিক গতিশীলতার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি জানান, নির্বাচিত সরকার যেন তাদের কর্মপরিকল্পনা অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ঢেলে সাজাতে পারে, সেজন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মী, লেখক এবং শিক্ষক শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার 1 মাসেরও বেশি সময় পার হলেও এখনও সুরাহা হয়নি এই হত্যা মামলার। ঘটনার পরপরই ভারতে পালিয়ে গেছে হাদি হত্যা মামলার প্রধান আসামিরা। এই ঘটনায় হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবি চেয়ে ইনকিলাব মঞ্চের বিভিন্ন কর্মসূচির পাশাপাশি দেশের সাধারণ নাগরিকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে আসছেন দীর্ঘদিন যাবৎ। এবার নতুন করে আবারও ওসমান হাদির স্ত্রীকে এই বিচারের দাবিতে ফেসবুকে পোস্ট করতে দেখা যায়। মঙ্গলবার দুপুরে ওসমান হাদির স্ত্রী এক পোস্টে বলেন, ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার আজকে তার বাসভবনে ফিরনাসকে এবং আমাকে তার সাথে সাক্ষাৎ করার জন্য ডেকেছিলেন 12টায়। সেই আশা হলো, মাঝখানে আমার ইনকিলাবের ভাই বোনগুলোকে নির্যাতনের শিকার হতে হলো। এতে স্পষ্ট বোঝা যায় এক পক্ষ এখনও সরকারের মধ্যে যারা হাসিনার দোসর। যাই হোক, আসার উদ্দেশ্য জানা ছিল না। পরে বুঝতে পেরেছি ফিরনাস এর দেখাশোনার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলোর কাগজপত্র হস্তান্তরের জন্য আমাদের আসতে বলা। আমি তাকে স্পষ্ট করে বলেছি, আপনি কি আমার স্বামীর বিচারের ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করবেন, না হলে আমার ফিরনাস কোনো কিছুই গ্রহণ করবে না। তিনি আমাকে আশ্বস্ত করেছেন যে তার হাতে যত কিছু আছে, ইনফ্যাক্ট জাতিসংঘের তত্ত্বাবধানে যেভাবেই হোক এর সর্বশেষ পর্যন্ত সে যাবে হাদিকে সঠিক বিচার পাইয়ে দিতে। আমার ভাই বোনগুলোর উপরে যে হামলা করা হয়েছে তাতেও তিনি দুঃখ প্রকাশ করেছেন। আমার জীবন, চাকরি এগুলোর ব্যাপারে জিজ্ঞেস করাতে আমি বলে দিয়েছি যে আমি আমার নিজের যোগ্যতা দিয়ে জব নিব। আপনি ফিরনাসের জন্য করছেন, অনেক শুকরিয়া। তিনি পুরোপুরি আশ্বাস দিয়েছেন তিনি আন্তর্জাতিকভাবে এই হত্যার তদন্তের ব্যাপারে সর্বোচ্চ সহায়তা করবেন। সে আশ্বাস পেয়ে এরপরেই আমি ওখান থেকে এসেছি। এর আগে ওসমান হাদি হত্যার বিচারে আন্তর্জাতিক তদন্তের দাবিতে রাজধানীতে আন্দোলনে নেমে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সহ বেশ কিছু নেতাকর্মী ও সাধারণ ছাত্র গুরুতর আহত হন। সাব্বির হোসেন সাকিব, যুগান্তর নিউজ।